মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেবার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হাভেলির চারপাশ স্তব্ধ, জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা, তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল। ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদামি চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের উপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের উপর ঘুরতে লাগল। আস্তে, চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছাল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের ওপর। সে ধীরে ধীরে সেগুলিকে ডলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি কি আমাকে আরও অনুভব করতে চাও? নিধি আস্তে করে বলল। অর্জুন কিছু না বলে তার মুখ নিধির মুখের কাছে নিয়ে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে গেল। ম্যাডাম, আপনি খুব সুন্দরী। অর্জুন তার ঠোঁটে হালকা চুম্বন করল। নিধি তার আঙুলগুলো অর্জুনের চুলের মধ্যে ঢুকিয়ে দিল। অর্জুন নিধিকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের শরীর একে অপরের সাথে মিশে যেতে লাগল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। অর্জুন আর নিধি দুজনেই চমকে গেল। কে হতে পারে? নিধি ঘাবড়ে গিয়ে বলল। অর্জুন দ্রুত তার শার্ট পরে নিল। নিধিও গাউন শক্ত করে বাঁধল। দরজা খুলল। সামনে দাঁড়িয়েছিল মীরা, বাড়ির পুরনো পরিচারিকা। তার চোখ অর্জুনের ওপর স্থির ছিল। ম্যাডাম, করণ সাহেবের ফোন এসেছে। উনি বলেছেন যে দুদিনের মধ্যে বাড়ি ফিরছেন। নিধির মুখের রং উড়ে গেল। ঠিক আছে, তুমি যাও। মীরা অর্জুনের দিকে তাকিয়ে বলল, আর অর্জুনজি, আপনি কি একটু থাকতে পারেন? আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। অর্জুন নিধির দিকে তাকাল। নিধি চোখ দিয়ে তাকে ইশারা করল। অর্জুন মীরার ঘরে প্রবেশ করল। বলো, কি বলতে চাও? অর্জুন তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল। মীরা অর্জুনের মুখের দিকে তাকাল। তার চোখে গভীর দুষ্টুমি ছিল। অর্জুনবাবু, আপনি যা করেছেন সেটা করণ সাহেব জানতে পারলে কি হবে? অর্জুন তার হাত ধরে ফেলল। তোমার কি চাই? মীরা তার আঙুলগুলো অর্জুনের বুকের উপর ঘোরাতে ঘোরাতে বলল, আমি আপনার গোপন কথা গোপন রাখতে পারি, কিন্তু তার জন্য আপনাকেও আমাকে সেটাই দিতে হবে যা আপনি নিধি ম্যাডামকে দিচ্ছেন। অর্জুনের মুখ কঠোর হয়ে গেল। মীরা তার আরও কাছে এলো। অর্জুন মীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি তোমার সাথে কিছু করব না। মীরা হেসে বলল, আচ্ছা, তাহলে দেখে নিও, কাল সকালের মধ্যে করণ সাহেব সব জানতে পারবেন। অর্জুন ঘাবড়ে গিয়ে নিধির ঘরের দিকে তাকাল। নিধি বিছানায় বসেছিল। তার চোখে জল ছিল। অর্জুন, এখন কি করবে? অর্জুন তাকে শক্ত করে ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিভাবে? মীরাকে থামাতে হলে আমাকে তাকে সেটাই দিতে হবে যা সে চায়।
অর্জুন মীরার ঘরে প্রবেশ করল। মীরা বিছানায় বসেছিল। সে তার শাড়ির আঁচল নামিয়ে দিল। তাহলে আসেই গেলেন অর্জুন বাবু। অর্জুন তার পোশাক খুলতে শুরু করল। মীরা তাকে নিজের দিকে টেনে নিল। তাদের শরীর একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুনের ঠোঁট মীরার শরীরের প্রতিটি অংশ চুম্বন করছিল, কিন্তু তার চোখে শুধু একটিই মুখ ছিল, নিধি। রাত। করণ হঠাৎ বাড়ি চলে এলো। মীরা করণের কাছে গেল। করণ সাহেব, আমার আপনাকে কিছু বলার আছে। করণের চোখে রাগ ছিল। কি কথা? আপনার বাড়িতে কেউ আপনার বিশ্বাস ভাঙছে। করণের কপালে ভাঁজ পড়ল। মানে? মীরা আস্তে করে বলল, আপনার স্ত্রী আর অর্জুনের মধ্যে কিছু চলছে। করণের মুখ রাগে লাল হয়ে গেল। সে অর্জুনকে ডাকল। অর্জুন ঘরে প্রবেশ করল। তাহলে এসব সত্যি? করণ চিৎকার করে বলল। করণের চোখ রাগে লাল হয়ে যাচ্ছিল। সে অর্জুনের কলার শক্ত করে ধরল। তুই আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে ছুঁয়েছিস? অর্জুন নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, করণ সাহেব, আপনি ভুল বুঝছেন, এমন কিছু হয়নি। মীরা করণের কাঁধে হাত রেখে বলল, আমি নিজের চোখে দেখেছি, এরা দুজন বেডরুমে একসাথে ছিল। নিধির মুখের রং উড়ে গেল। সে অর্জুনের দিকে তাকাল। অর্জুনের চোখ নত ছিল। করণ, এটা মিথ্যা। মীরা মিথ্যা বলছে। অর্জুন আমার সাথে কিছু করেনি। নিধি তার কণ্ঠস্বরকে শক্ত করে বলল, বাস, আমি আর কিছু শুনতে চাই না। অর্জুন, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। করণ অর্জুনকে ধাক্কা দিয়ে বলল। অর্জুন নিধির দিকে তাকাল। তার চোখে অসহায়তা এবং রাগ দুটোই ছিল, কিন্তু সে চুপচাপ তার জিনিসপত্র গোছাতে লাগল। অর্জুন চলে যাবার পর করণ নিজের ঘরে চলে গেল। মীরা আস্তে আস্তে নিধির কাছে গিয়ে বলল, ম্যাডাম, এখন আপনার রাতগুলো আরও একা হবে। নিধির রাগের সঙ্গে তার দিকে তাকাল। তুই এসব কেন করলি? অর্জুন তোর কি ক্ষতি করেছিল? মীরা হেসে বলল, ক্ষতি কিছু করেনি, কিন্তু আমি যা চেয়েছিলাম তা সে আমাকে দেয়নি, আর যখন আমি পাইনি তখন তুমিও পাবে না। নিধির ঠোঁট কাঁপতে লাগল। তার চোখে জল ভরে এলো। দুদিন পর অর্জুন নিধিকে ফোন করল। ম্যাডাম, আমি আপনাকে দেখতে চাই, আপনার সাথে কথা বলার আছে। না অর্জুন, এখন করণ বাড়িতে আছে, সে দেখলে সবকিছু শেষ হয়ে যাবে। নিধি, তুমি কি আমাকে ভালোবাসো? অর্জুন সোজাসুজি জিজ্ঞেস করল। নিধির শ্বাস থেমে গেল। তার আঙুলগুলো কাঁপতে লাগল। হ্যাঁ, বাসি, কিন্তু এখন আর কিছু হতে পারে না। করণ সবকিছু জেনে গেছে। কিন্তু তোমাকে মীরার সত্যটাও জানতে হবে। সে শুধু তোমাকে বরবাদ করতে চায়, আর করণের সাথেও তার কোনো গভীর সম্পর্ক আছে। মানে? নিধি চমকে গিয়ে জিজ্ঞেস করল। আমি দুজনকেই অনেকবার ফোনে কথা বলতে শুনেছি। মীরা করণের পুরনো বাড়িতেও যেত। আমার সন্দেহ দুজনের মধ্যে কিছু চলছে। নিধির হুঁশ উড়ে গেল। রাতে নিধি করণের ফোন পরীক্ষা করল। সে দেখল যে মীরার নামে অনেক কল এবং মেসেজ আছে। আমাকে তোমার সাথে দেখা করতে হবে, কাল রাতে তোমার পুরনো বাড়িতে, মীরা। নিধির রক্ত গরম হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে অর্জুনকে ফোন করল। অর্জুন, তোমার কথায় আমার বিশ্বাস হল, করণ আর মীরার মধ্যে কিছু না কিছু অবশ্যই আছে। তাহলে তুমি আমার কাছে চলে এসো, আমরা দুজন মিলে সত্যিটা ফাঁস করব, অর্জুন বলল। পরের রাতে অর্জুন আর নিধি করণের পিছু নিল। করণ তার পুরনো বাড়িতে গেল। নিধি আর অর্জুন লুকিয়ে জানালা দিয়ে দেখছিল। ভেতরে করণ আর মীরা একে অপরের খুব কাছাকাছি ছিল। করণ মীরার চুলে হাত বুলিয়ে বলল, এখন যখন অর্জুন চলে গেছে তখন আমাদের রাতগুলো আরও সুন্দর হবে। মীরা করণের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তোমার এই পাগলামি আমার খুব ভালো লাগে, কিন্তু তোমার স্ত্রীর চোখে সেই ঈর্ষাটা আরও ভালো লাগে। করণ মীরাকে বাহুতে জড়িয়ে ধরল এবং দুজন একে অপরের মধ্যে ডুবে গেল। নিধির পায়ের তলা থেকে মাটি সরে গেল। অর্জুন নিধির হাত শক্ত করে ধরল। এখন বুঝলে, করণ তোমাকে ধোঁকা দিয়েছে এবং আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। নিধি আর সহ্য করতে পারল না। সে অর্জুনের সামনে বলল, অর্জুন, এখন আমার তোমাকে দরকার। আমাকে করণ আর মীরাকে তাদের কাজের মজা চাখাতে হবে। অর্জুন তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরল। আমি তোমার সাথে আছি নিধি। দুজন একে অপরের ঠোঁটে শক্ত করে চুম্বন করল। অর্জুনের আঙুলগুলো নিধির চুলে জড়িয়ে গেল। তাদের নিঃশ্বাস একে অপরের মধ্যে মিশে গেল।
পরের দিন সকালে নিধি আর অর্জুন পরিকল্পনা করল। অর্জুন করণকে ফোন করল। করণ সাহেব, আমার আপনার কাছে ক্ষমা চাওয়ার আছে। যা ঘটেছে তার জন্য আমি দায়ী। দয়া করে আমাকে দেখা করার একটা সুযোগ দিন। করণ রাগে বলল, তুই এই শহরে আবার দেখলে তোর পরিণতি খারাপ হবে। আপনার ইচ্ছা, কিন্তু আপনি কি জানেন যে মীরা আপনার টাকা তছরু পড়ছে, তার কাছে আপনার সম্পত্তির কাগজপত্রও আছে। করণ চমকে গেল। আমি আপনার পুরনো বাড়িতে আছি, প্রমাণ সহ আপনার জন্য অপেক্ষা করছি। করণ আর মীরা দুজনেই পুরনো বাড়িতে পৌঁছাল। অর্জুন আর নিধি আগে থেকেই সেখানে লুকিয়েছিল। করণ অর্জুনকে দেখল এবং রেগে বলল, তুই আমার আর আমার স্ত্রীর মধ্যে ফাটল ধরিয়েছিস। অর্জুন হেসে বলল, না করণ, তোর আর তোর উপপত্নীর মধ্যে ফাটল ধরাতে আমি এসেছি। নিধি বাইরে এলো। করণ, আমি জেনে গেছি যে তুমি আর মীরা গত ৩ বছর ধরে আমাকে ধোঁকা দিচ্ছ। করণ আর মীরা চমকে গেল। মীরা করণের হাত ধরে বলল, আমি এসব তোমার জন্যই করেছিলাম। করণ মীরাকে ঝেড়ে ফেলল। তুই আমার সাথেও ধোঁকা দিয়েছিস, আমার টাকার পিছনে পড়েছিলি। অর্জুন সব প্রমাণ করণের সামনে রাখল, মীরার নামে স্থানান্তরিত হওয়া টাকার কাগজপত্র। করণ রাগে মীরাকে ধাক্কা দিল, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। করণ অর্জুনের কাছে ক্ষমা চাইল, আমাকে ক্ষমা করে দাও অর্জুন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। অর্জুন নিধির হাত ধরল, এখন আমি আর নিধি একসাথে থাকব। আর হ্যাঁ করণ, এটা সেই ভালোবাসা যা তোর অভাব তৈরি করেছে। করণ মাথা নিচু করল। অর্জুন আর নিধি বাড়ি ছেড়ে দিল। দুজন এক নতুন জীবন শুরু করল। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাদের এই চ্যানেল অন্দরমহলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আমরা নতুন ভিডিওতে আপনার সাথে দেখা করব। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। আমি সবসময় আমার বোনকে নির্দোষ ভাবতাম, কিন্তু এক রাত 12টায় তার রুমে যা করতে দেখেছি তারপর থেকে আমার তার প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গিয়েছিল। কারণ সে তার আঙুল দিয়ে আমার নাম লিখছিল প্রেমের সাথে। আমার বয়স 24 বছর এবং আমার একটি ছোট বোন আছে যার নাম অর্পিতা। অর্পিতা অত্যন্ত সুন্দর এবং দেখতে ঠিক জাহ্নবী কাপুরের মতো। তার বয়স মাত্র 21 বছর। এই গল্পটি সেই মুহূর্তের যখন আমি জানতে পেরেছিলাম যে আমার সেই নির্দোষ বোন এখন বড় হয়ে গেছে। এটি 1 বছর আগের কথা, যখন আমি তার ফোনে এমন কিছু দেখেছি যা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। যে বোনকে আমি সবসময় নির্দোষ ভাবতাম, তার সম্পর্কে সেই সত্য জানতে পেরে আমি বিশ্বাস করতে পারিনি। এই গল্পটি সেই মুহূর্ত থেকে শুরু হয় যখন আমি আমার বোনের সম্পর্কে সেই রহস্য জানতে পেরেছিলাম যা আমাদের জীবন বদলে দিয়েছিল। এটি ছিল একটি গরম রাত, বাতাস যেন থেমে গিয়েছিল এবং আমার রুমের বিছানায় ঘুমানোও কঠিন হচ্ছিল। তৃষ্ণায় আমার ঘুম ভেঙে গেল এবং যখন আমি পানির বোতল তুলতে গেলাম তখন দেখলাম এটি খালি। সময় দেখলাম রাত ঠিক 1টা। ঘুমের ঘোরে আমি রান্নাঘরের দিকে গেলাম, যেখানে ঠান্ডা পানির বোতল রাখা থাকত। যাওয়ার পথে আমি দেখলাম আমার বোন অর্পিতার রুমের আলো জ্বলছে। এটি দেখে আমি কিছুটা অবাক হলাম, কারণ অর্পিতা সবসময় ঘুমানোর সময় আলো বন্ধ করে ঘুমাত। আমাদের বাড়িতে এই নিয়ম ছিল যে সবাই ঘুমানোর সময় আলো বন্ধ রাখবে এবং অর্পিতা এই নিয়ম সবচেয়ে বেশি মেনে চলত। আমি ভাবলাম সে হয়তো আলো বন্ধ করতে ভুলে গেছে। আমার বোতলে পানি ভরতে ভরতে মনে মনে ভাবলাম তার আলো বন্ধ করে তাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দেব। যখন আমি তার রুমের দরজা খুলতে গেলাম, একটি অদ্ভুত অস্বস্তি আমার মধ্যে বাসা বাঁধল। অর্পিতা কি জেগে আছে নাকি সে শুধু ঘুমের মধ্যে আলো জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে? দরজা খুলতেই যা দেখলাম তা আমাকে গভীরভাবে নাড়া দিল। অর্পিতা তার বিছানায় বসেছিল। তার মুখে একটি গম্ভীর ভাব ছিল এবং সে তার ফোনের স্ক্রিনে কিছু দেখতে সম্পূর্ণ মগ্ন ছিল। রাতের এই সময়ে যখন সবাই গভীর ঘুমেছিল, অর্পিতার এভাবে জেগে থাকা এবং ফোনে এমন কিছু দেখা অত্যন্ত অদ্ভুত লাগছিল। আমার দৃষ্টি পড়তেই সে দ্রুত ফোনটি লুকিয়ে ফেলল এবং তার চোখে ভয়ের একটি ঝলক স্পষ্ট দেখা গেল। তার এই আচরণ এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না। অর্পিতা, যে সবসময় শান্ত এবং সংযত থাকত, তার মুখে এই সময় চিন্তা এবং অস্বস্তির রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, অর্পিতা, সব ঠিক আছে? এত রাতে জেগে আছো? অর্পিতা এক ঝটকায় উত্তর দিল, হ্যাঁ, শুধু ঘুম আসছিল না।
কিন্তু তার কণ্ঠে যে কম্পন ছিল তা আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল। সে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিল, কিন্তু কি তা জানার আকাঙ্ক্ষা এখন আমার হৃদয়ে গভীর হচ্ছিল। আমি ভাবলাম এটি হয়তো কোনো সাধারণ বিষয়, কিন্তু তার মুখের অভিব্যক্তি অন্য কিছু বলছিল। এই রাতের শুরু আমার মনে অনেক প্রশ্ন জাগিয়ে দিয়েছিল। অর্পিতার এই রহস্যময় আচরণের রহস্য কী ছিল? সে কি কোনো সমস্যায় ছিল, নাকি এমন কিছু করছিল যা সে মেসেজ এবং অ্যাপস দেখে কিছু বিশেষ হাতে লাগল না? সব কিছুই সাধারণ ছিল। এমন কিছুই পাওয়া যায়নি যা তার সেই রাতের হটকারিতা বুঝতে সাহায্য করবে। কিন্তু তখন আমি ভাবলাম হয়তো তার ইন্টারনেট হিস্ট্রিতে কিছু থাকতে পারে। যখন আমি তার ক্রোম ব্রাউজারের হিস্ট্রি চেক করলাম, তখন যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। আমার 17 বছরের প্রিয় বোন, যে সবসময় মাসুম ও শান্ত দেখাত, তার ব্রাউজার হিস্ট্রি এক ভিন্ন গল্প বলছিল। যে জিনিসগুলো সে সার্চ করেছিল এবং যে ভিডিওগুলো দেখেছিল তার বয়সের জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমি ভাবলাম আমি কি ভুল কিছু দেখছি, কিন্তু বারবার দেখার পরও একই ফল পেলাম। সে এমন কিছু বিষয় সার্চ করেছিল যা জানার তার বয়স হয়নি। আমার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। আমার বোন কি কোনো খারাপ সঙ্গীতে পড়েছে, নাকি তাকে কেউ এমন করতে বাধ্য করেছে? তার এই অনলাইন কার্যকলাপ তার মনে কি প্রশ্ন জাগাচ্ছে? তার এই হিস্ট্রি দেখে আমি বুঝতে পারছিলাম না এই বিষয়ে কি ভাবব বা কি করব। আমি ফোনটি আবার তার জায়গায় রেখে দিলাম, কিন্তু আমার মন শান্ত ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম এখন আমাকে এ বিষয়ে গভীরভাবে ভাবতে হবে। এই প্রশ্ন যে শেষ পর্যন্ত আমার বোন কেন এবং কিভাবে এই সব সার্চ করল তা আমার মাথায় ঘুরতে ভাগল। এখন এই রহস্য আরও গভীর হচ্ছিল। যখন আমি অর্পিতার ব্রাউজার হিস্ট্রি দেখেছিলাম, তখন থেকেই আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আমার মাসুম বোনের কেন এবং কিভাবে এমন জিনিসে আগ্রহ হলো, এই প্রশ্ন আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আমি জানতাম এই রহস্যের কোনো গভীর কারণ আছে, যা বোঝা জরুরি। আমি অর্পিতার আচরণে নজর দিতে শুরু করলাম এবং তার কথায় এক পরিবর্তন দেখলাম। সে প্রায়ই তার এক বিশেষ সখীর কথা বলত, যাকে আমি আগে কখনো চিনতাম না।